ফিফা ওয়ার্ল্ড কাপ যখন চালু হয় তখন সবার চোখ টিভি স্ক্রিনেই আটকে যায়। কেউ আর্জেন্টিনার ফ্যান, আবার কেউ বা ব্রাজিলের ফ্যান, কেউ ফ্রান্সের এমবাপেকে পছন্দ করে, আবার কেউ বা পর্তুগালের রোনাল্ডো। বাট টিভি স্ক্রিনে দেখানো এই খেলার পেছনে যে কত রকমের ঘোটালা হচ্ছে সেটাকেও আমরা ভেবেও দেখি। একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন কিভাবে ওয়ার্ল্ড কাপের প্রতিটি সাইকেলে কয়েক হাজার কোটি টাকা ইনকাম করে। প্রতিটি দেশের লিডাররাই চায় যে ফিফা ওয়ার্ল্ড কাপ তাদের দেশে অর্গানাইজ করা, আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে ফিফার অফিসিয়ালসরা কারাপশনের এক নতুন রাস্তা তৈরি করে ফেলেছে। কেউ দামি দামি জিনিস গিফট হিসেবে নিচ্ছে, আবার কেউ বা ওয়ার্ল্ড কাপের হোস্টিং রাইটস পাইয়ে দেওয়ার জন্য দেশগুলোর কাছ থেকে কয়েকশো কোটি টাকা ঘুষ নিচ্ছে। আর শেষমেশ এমন একজন ব্যক্তি আসে যে এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু শেষমেশ তাকেও চুপ করিয়ে দেওয়া হয়। তো গাইস, আজকের এই ভিডিওতে চলো জানা যাক যে ফিফা ওয়ার্ল্ড কাপ কি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট নাকি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কারাপশন সিস্টেম। 2015 সালের 27 মে সুইজারল্যান্ডে অবস্থিত জিউরিখ শহরের বাউর অল ল্যাক নামের এক হোটেল রুমে 7 জন লোক একসাথে বসে মিটিং করছিল। ঠিক তখনই কয়েকজন পুলিশ কর্মী সেই হোটেলে প্রবেশ করে এবং হোটেলে থাকা স্টাফদের কাছে একটা বিছানার চাদর দিতে বলে। এরপর তারা হোটেলে থাকা সেই 7 জনকে অ্যারেস্ট করে এবং তাদেরকে চাদর দিয়ে ঢেকে হোটেল থেকে বাইরে বার করে নিয়ে যায়। এফবিআই এর হাতে অ্যারেস্ট হওয়ায় 7 জন লোক কিন্তু কোনো নর্মাল পার্সন ছিলেন না, এরা প্রত্যেকেই ছিলেন ফিফার হাই প্রোফাইল অফিসার। গত 20 বছর ধরে এরা বিভিন্ন টুর্নামেন্টের মার্কেটিং এন্ড স্পন্সরশিপ পাইয়ে দেওয়ার নামে প্রায় $150 মিলিয়ন ঘুষ খেয়ে বসেছিল। এরা প্রত্যেকেই ফিফা ওয়ার্ল্ড কাপের স্পন্সরশিপ পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা ঘুষ নেয়। আর বহু বছর ধরে ইনভেস্টিগেশন চালানোর পর আমেরিকার ইন্টেলিজেন্সরা তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। ইভেন কিছু কিছু সময় তো ফিফা প্রেসিডেন্টের নামও এই ঘুষের কারবারের সাথে যুক্ত হয়ে পড়েছে। আজকে ফিফাকে পৃথিবীর সবচেয়ে কারাপ্টেড অর্গানাইজেশনগুলোর মধ্যে ধরা হয়। বাট আপনি জেনে অবাক হবেন যে একটা সময় এমনও ছিল যখন ফিফা একটি অনেস্ট অর্গানাইজেশন বলে পরিচিত ছিল। 1904 সালে প্যারিস শহরে ইউরোপের 7টি দেশের কয়েকজন প্রতিনিধিরা একসাথে মিলে এই ফিফা অর্গানাইজেশন স্থাপন করে। তখন পৃথিবীর প্রায় সব দেশেই ফুটবল খেলা হতো এবং প্রতিটি দেশের খেলার নিয়ম বিভিন্ন ধরনের ছিল, যার ফলে এক দেশের সাথে যখন অন্য দেশের খেলা হতো তখন এই ভিন্ন ধরনের রুলের জন্য তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। আর এই প্রবলেমটাকে সলভ করার জন্য ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ফুটবল অ্যাসোসিয়েশন ক্রিয়েট করা হয়, যাকে আজকে সারা পৃথিবী ফিফা নামে চেনে। সেই সময় ফিফার কাছে না ছিল কোনো টাকা আর না ছিল কোনো ক্ষমতা, আর এই সংস্থার সাথে যুক্ত প্রতিটি মানুষই ছিলেন একেবারেই ইম্যাচিউর। এরা প্রত্যেকেই ফুটবলের প্রতি প্যাশনেট ছিলেন, টাকা কামানোর প্রতি নয়। আর তার কিছুদিন পরেই জুলিয়াস রিমেথ নামের এক ফরাসি ব্যক্তি ফিফাতে যোগদান করেন। রিমেথ একটি আইডিয়া বার করেন যে কেন না প্রতি 4 বছর পর পর একটি টুর্নামেন্ট অর্গানাইজ করা হোক, যেখানে পৃথিবীর প্রতিটি দেশ একে অপরের বিরুদ্ধে খেলে এবং সবার ক্ষেত্রেই খেলার একই নিয়ম ধার্য করা হবে, এবং শেষমেশ যেই দেশে টুর্নামেন্টটাতে জিতবে তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই আইডিয়াটা ফিফার প্রতিটি কর্মকর্তাদেরই পছন্দ হয় এবং এখান থেকেই ফিফা ওয়ার্ল্ড কাপের সূচনা হয়। 1930 সালে উরুগুয়েতে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করা হয়, কিন্তু সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি যে এই ছোট টুর্নামেন্টটাই একসময় পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্টে পরিণত হয়, যার পিছনে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা চলবে। প্রথম কয়েক দশক ফিফা পুরোপুরি একটি আদর্শবাদী সংস্থার মতনই নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে সেই পরিস্থিতিটা বদলাতে থাকে। 1961 সালে স্যার স্টানলি রাউস নামের একজন ব্রিটিশ ব্যক্তি ফিফার সভাপতি হন, এবং আগের সভাপতিদের মতন তিনিও কখনো ফুটবলকে ব্যবসা হিসেবে দেখতেন না। তার কাছে ফুটবল শুধুমাত্র একটি খেলাই ছিল, এন্ড ওয়ার্ল্ড কাপকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ রেভিনিউ জেনারেট করার পেছনেও তার কোনো আগ্রহই ছিল। কিন্তু ঠিক সেই সময় ব্রাজিলে বসে থাকা জোয়াও হাভালাঙ্গে নামের একজন লয়ার বিজনেসম্যানের চোখ ফিফা ওয়ার্ল্ড কাপের উপর পড়ে যায়। তার লক্ষ্য ছিল একটাই, যে যেভাবেই হোক না কেন তিনি একদিন ফিফার প্রেসিডেন্ট হবে। আর তার সেই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য হাভালাঙ্গে একটি ইউনিক ওয়ে বেছে নেন। সে সময় ফিফার পার্টনার হিসেবে যতগুলো দেশ ছিল তাদের প্রত্যেকের ভোটকেই সমান মূল্যবান মানা হতো। দ্যাট মিনস ফিফা অ্যাসোসিয়েশনে আফ্রিকাতে অবস্থিত ছোট দেশগুলোর পাওয়ার ঠিক ততটাই ছিল যতটা ইংল্যান্ডের মতন বড় দেশগুলোর ছিল। বাট তখনকার ফিফা প্রেসিডেন্ট স্ট্যানলি রাউস আফ্রিকা এন্ড এশিয়ার ছোট দেশগুলোকে ভ্যালুই দিত না। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে হাভালাঙ্গে এশিয়া আর আফ্রিকার দেশগুলো ঘুরে ঘুরে তাদেরকে প্রমিস করেন যে আমি তোমাদেরকে ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ করে দেবো, এন্ড ফুটবলকে আরো উন্নতি করার জন্য তোমাদেরকে ফিফার থেকে টাকাও এনে দেবো। এমনকি কিছু দরিদ্র দেশের ফিফা পার্টনারশিপ ফিও তিনি তার পকেট থেকে খরচ করেন। তার এই উদার মনোভাবকে দেখেই অনেক দেশ ডিরেক্টলি তাকে সাপোর্ট করতে থাকে, আর সেই সাপোর্টটাকেই কাজে লাগিয়ে 1974 সালের ফিফা ইলেকশনে হাভালাঙ্গে জিতে যায়। Procurarei como filho do país onde nasci. আর ইতিহাসে প্রথমবার একজন নন ইউরোপিয়ান পার্সন ফিফার প্রেসিডেন্ট হয়। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরেই হাভালাঙ্গাকে একটা বড় চ্যালেঞ্জের ফেস করতে হয়,
যেহেতু তিনি ছোট ছোট দেশগুলোকে আগেই প্রমিস করে ফেলেছিলেন যে ফুটবলের উন্নতির জন্য ফিফার থেকে টাকা এনে দেবেন, বাট এই প্রমিসটাকে তিনি রাখতে পারছিলেন না, বিকজ প্রেসিডেন্ট হওয়ার পরেই তিনি রিয়েলাইজ করেন যে ফিফার কোষাগার প্রায় একদমই খালি। আর এই সিচুয়েশনকে চেঞ্জ করতে হলে তাকে কোনো না কোনো রাস্তা বার করতেই হবে। ঠিক সেই সময়তেই স্টোরিতে এন্ট্রি নেয় হর্স্ট ডেজলার নামের একজন জার্মান পার্সন। এই হর্স্ট ডেজলার কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং তিনি ছিলেন সেই সময়কার বিখ্যাত কোম্পানি অ্যাডিডাসের ফাউন্ডার অ্যাডলফ ডেজলারের ছেলে। এবং তিনি এমন একটি জিনিস ফলো করেন যেটা তখন অবধি কেউ করতেই পারেন। তিনি হাভালাঙ্গেকে বলেন যে ফুটবলকে কাজে লাগিয়ে তারা একটা বিজনেস এম্পায়ার তৈরি করে ফেলতে পারে, যেখানে প্লেয়ারদের পপুলারিটি থেকে শুরু করে এই ফিফা ওয়ার্ল্ড কাপকেও সারা পৃথিবীতে বিক্রি করা সম্ভব। ডেজলার হাভালাঙ্গেকে কথা দেয় যে পৃথিবীর বড় বড় ব্র্যান্ডকে তিনি ফিফার সাথে যুক্ত করবেন। আর এখান থেকেই শুরু হয় ফিফাতে স্পন্সরশিপের যুগ। সেই সময় কোকা কোলা ছিল পৃথিবীর বিগেস্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম, এবং ডেজলার চাইছিলেন যে কোকা কোলা যেন ফিফা ওয়ার্ল্ড কাপকে স্পন্সর করে। প্রায় 1.5 বছর ধরে ডেজলার এবং তার টিম মিলে কোকা কোলাকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে। অবশেষে 1978 সালের ওয়ার্ল্ড কাপে কোকা কোলা প্রথমবার ফিফার অফিসিয়াল বেভারেজে $80 মিলিয়ন স্পন্সরশিপ। ইতিহাসে প্রথমবার কোনো বড় কোম্পানি ফিফার অফিসিয়াল স্পন্সর হয়। আর ফিফার কাছে টাকা কামানোর জন্য আরেকটা নতুন দরজা খুলে যায়। কোকা কোলার পরে ম্যাকডোনাল্ডস কোম্পানিও ফিফাকে স্পন্সর করে, এবং ধীরে ধীরে একের পর এক বড় কোম্পানি ফিফার সাথে যুক্ত হতে থাকে। কিন্তু আসল টাকার খেলা তখনও বাকি ছিল। ফিফা ওয়ার্ল্ড কাপ তখন ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে বেশি দেখা টুর্নামেন্টে পরিণত হচ্ছে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে হাভালাঙ্গে ঘোষণা করে যে ওয়ার্ল্ড কাপ দেখানোর জন্য টেলিভিশন চ্যানেলগুলোকে এবার থেকে ফিফাকে টাকা দিতে হবে। বিকজ ওয়ার্ল্ড কাপ তখন এতটাই পপুলার হয়ে উঠেছিল যে সব চ্যানেলই চাইতো যে ফিফা তাদের থ্রুতেই দেখানো। এরপর 1982 সালে হর্স্ট ডেজলার আইএসএল নামের একটি কোম্পানি স্থাপন করে। আর এই কোম্পানির আন্ডার থেকে ফিফার সমস্ত রকম স্পন্সরশিপ এন্ড টিভি রাইটস সেল করা হতো। বাট আপনি জেনে অবাক হবেন যে কোনো রকম ওপেন টেন্ডার ছাড়াই এই কোম্পানিটাকে ফিফার সমস্ত রকম মার্কেটিং এর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। ইভেন তো ইবিউ নামের এক সুইস কোম্পানি এই মার্কেটিং রাইটস পাওয়ার জন্য ফিফাকে $2 মিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক অফার করে, যেটা আইএসএল এর দেওয়া অ্যামাউন্টের তুলনায় অনেকটাই বেশি ছিল। বাট তাও ফিফা এই শর্তে রাজি হয় না, বিকজ ডেজলারের সাথে হাভালাঙ্গের খুবই স্ট্রং বন্ডিং ছিল। আর এই সমস্ত টাকার পুরো কন্ট্রোল হাভালাঙ্গে আর তার কয়েকজন ক্লোজ অফিসারদের হাতেই ছিল। কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে, আর কোন কোম্পানি বা টিভি রাইটস এন্ড স্পন্সরশিপ ওন করবে, কোটি কোটি ডলার কখন কোথায় যাবে, এই সমস্ত ডিসিশন হাভালাঙ্গে আর তার কয়েকজন ক্লোজ পার্টনাররাই ডিসাইড করতে। যেহেতু ফিফা কোনো দেশের গভর্নমেন্টের আন্ডারে পড়তো না, তাই বহু বছর ধরে সুইজারল্যান্ডের গভর্নমেন্টও তার উপর কোনো নজরদারি করতো। অর্থাৎ হাভালাঙ্গে আর তার পার্টনাররা এমন একটা সিস্টেম বিল্ড করে রেখেছিল যেখানে তাদের দোষগুলোকে ধরার জন্য কেউই ছিল। এদের টাকার লোভ এতটাই বেড়ে গেছিল যে কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে সেটা ডিসাইডিং এর জন্য সেই দেশগুলোর কাছ থেকে তারা কোটি কোটি টাকা ঘুষ নিতে স্টার্ট করে। এখানে মেন ফ্যাক্টটা হলো যে সব দেশের সরকাররাই চাইতো যে ফিফা তাদের দেশে অর্গানাইজ করা হয়। বিকজ কোনো দেশে ফিফা ওয়ার্ল্ড কাপ চলা মানে তখন সারা পৃথিবীর চোখ সেই দেশেই আটকে যায়, যার ফলে সারা পৃথিবী জুড়ে লাখ লাখ টুরিস্ট খেলা দেখার জন্য সেই দেশেই আসতে চাইবে। এর ফলে সেই দেশের ট্যুরিজম বিজনেসও গ্রো হবে এবং সারা পৃথিবীতে সেই দেশের প্রেস্টিজও বেড়ে যাবে। আর এই কারণের জন্যই যে কোনো দেশই চাইতো যে ফিফা তারাই অর্গানাইজ করবে। আর এই সুযোগের অপব্যবহার করে হাভালাঙ্গে আর তার জামাই প্রায় 41 মিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক ঘুষ নিয়ে নিয়েছিল। 2012 সালে সুইস আদালত যখন এই পুরো ইনভেস্টিগেশনের পেপার পাবলিকদের সামনে নিয়ে আসে, তখন জানা যায় যে শুধু হাভালাঙ্গে আর তার জামাই নয়, বরং আইএসএল এন্ড ফিফার হাই অফিসিয়ালসরাও এই ঘোটালাতে সামিল ছিল। শুধুমাত্র টাকা নয়, তার সাথে সাথে ডায়মন্ডস, পেন্টিং, এমনকি চীনামাটির তৈরি লাক্সারি শোপিসও হাভালাঙ্গেকে গিফট হিসেবে দেওয়া হয়। 1970 সাল থেকে 97 সাল অব্দি ফিফার উপর হাভালাঙ্গের রাজত্বই চলতে থাকে। বাট 1998 সালে যখন হাভালাঙ্গে প্রেসিডেন্টের পদ ছেড়ে দেয়, তখন তারই একজন ট্রাস্টেবল পার্টনার সেপ ব্ল্যাটারকে প্রেসিডেন্ট বানানো। ব্ল্যাটার বহু বছর ধরেই হাভালাঙ্গের রাইট হ্যান্ড হিসেবে কাজ করছে, আর ফিফার কারাপশনের সমস্ত খুঁটিনাটি ডিটেলস তার আগে থেকেই জানা ছিল। ব্ল্যাটারের আমলেই ফিফা ইতিহাসে সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে। 2011 সাল থেকে 2014 সালের মধ্যে শুধুমাত্র স্পন্সরশিপ এন্ড টেলিভিশন রাইটস থেকেই ফিফা প্রায় $5.7 বিলিয়ন ইনকাম করে। আর ঠিক এই সময়তেই ফিফা দুর্নীতির সর্বোচ্চ শিখরে পৌঁছে। 2010 সালে ফিফা একসাথে দুটো ওয়ার্ল্ড কাপের হোস্টিং রাইটস ডিক্লেয়ার করে। 2018 সালের হোস্টিং রাইটস রাশিয়াকে দেওয়া হয়, আর 2022 সালের রাইটস কাতারকে। The 2022 FIFA World Cup is Qatar. বিকজ কাতারে ফুটবলের কোনো কালচারও ছিল না। ইভেন তো গরমকালে সেখানকার টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াসেরও ওপর চলে, যেটা ফুটবলের জন্য একদমই সুইটেবল ওয়েদার নয়। পরে এই বিষয়টা নিয়ে অনেক অভিযোগ উঠতে থাকে, এবং এমন অভিযোগও সামনে আসে যে 2018 সালের ওয়ার্ল্ড কাপ হোস্টিং এর জন্য রাশিয়ার একটা কোম্পানি ফিফাকে $80 মিলিয়ন ঘুষ দেয়।
মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 754 কোটি টাকা। এটা এতটাই হার্ড এলিগেশন ছিল যে বিষয়টাকে ডিপলি ইনভেস্টিগেশন করার জন্য মাইকেল গার্সিয়া নামের একজন আমেরিকান লয়ারকে অ্যাপয়েন্ট করা। তিনি টানা 2 বছর ধরে একটি 350 পেজের ইনভেস্টিগেশন পেপার রেডি করেন। এই ইনভেস্টিগেশনে এমন এমন ঘটনার বিবরণ ছিল যে ফিফা সেটাকে পাবলিশ করতেই অস্বীকার করে দেয়। দেন 350 পেজের এই ইনভেস্টিগেশনকে তারা শুধুমাত্র 42টা পেজে পাবলিশ করে এবং ফিফা সেখানে বলে যে তাদের পক্ষ থেকে কোন রকমের ভুল বা নিয়ম ভঙ্গ করা হয়। কিন্তু মাইকেল গার্সিয়া পরে পাবলিকলি ক্লেম করে যে তার ইনভেস্টিগেশনের অনেক রিপোর্টকে লুকিয়ে ফেলা হয়েছে। 2 বছরের কঠোর পরিশ্রমের পর মাইকেল যখন 350 পেজের ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করে তখন তার বেশিরভাগ ইম্পর্টেন্ট ডিটেলস গুলোকে বাদ দিয়ে সেই পেপারটাকে পাবলিশ করা হয়। মাইকেল এই ব্যাপারটাকে নিয়ে এতটাই রেগে যান যে শেষমেশ নিজের পদ থেকেই রিজাইন করে ফেলেন। Michael Garcia spent 2 years investigating the bids for the next 2 World Cups. ফিফার তখন মনে হচ্ছিল যে এইভাবেই হয়তো তারা পুরো বিষয়টাকে চেপে ফেলতে পেরেছে, কিন্তু তারা হয়তো জানতো না যে একজন মানুষ গত 15 বছর ধরে তাদের সাম্রাজ্যের ওপর নজর রেখে দিয়েছে। যে ব্যক্তিটার নাম হলো অ্যান্ড্রিউ জেনিংস। তিনি এমন একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ছিলেন যিনি খেলার খবর বলতেন না, বরং খেলার পিছনে ঘটে চলা ডার্ক ট্রুথগুলোকে খুঁজে বার করতেন। তিনি এর আগে লন্ডনের বিখ্যাত পুলিশ ফোর্স স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে মাফিয়া কানেকশনকে এক্সপোজ করেছে এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অনেক ডার্ক ট্রুথকেও সারা পৃথিবীর সামনে তুলে ধরেছিল। বাট এইবার তার নজর পড়ে ফিফার ওপর। জেনিংসের জার্নালিজমের স্টাইল সবার থেকে আলাদা ছিল। তিনি বড় বড় অফিসিয়ালদের এমন এমন প্রশ্ন করতেন যেটা বলার সাহস কারোরই ছিল না। 2001 সালে যখন জিউরিখ শহরে ফিফার একটি কনফারেন্স মিটিং হচ্ছিল তখন তিনি ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকে সরাসরি প্রশ্ন করে ফেলে, হ্যাভ ইউ এভার টেকেন এ ব্রাইব? এই প্রশ্নটা শুনে ব্ল্যাটার এতটাই অবাক হয়ে যায় যে তিনি এটার অ্যান্সার দিতে সরাসরি না করে। বাট জেনিংস এখানে থেমে থাকে না, বরং সে বছরের পর বছর ধরে ফিফার পেছনেই লেগে থাকে। অবশেষে 2006 সালে তিনি ফাউল নামে একটি বই লেখেন। এই বইটিতে তিনি ফিফার অনেক অফিসিয়ালসদের বিরুদ্ধে সরাসরি ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন। এন্ড বইটা পাবলিশ হওয়ার পর সেপ ব্ল্যাটার এতটাই রেগে যায় যে তিনি জেনিংসের ওপর কোর্ট কেস করার হুমকি দেন। বাট তিনি ভালো মতনই জানতেন যে জেনিংসের কাছে তাদের বিরুদ্ধে এমন এমন এভিডেন্স আছে যে সেগুলো যদি কোর্টে যায় উল্টে তারা নিজেরাই ফেসে যায়। কিছু অফিসিয়ালস তো জেনিংসের ওপর হামলা করাও শুরু করে দেয়। যেমন জ্যাক ওয়ার্নার নামের একজন ব্যক্তি তার মুখের ওপর থুতু ছুঁড়ে তাকে ঘুষিও মারে। জেনিংসের ফোন থেকে শুরু করে কম্পিউটার সবকিছুকেই হ্যাক করে নেওয়া হয়। এমনকি নিয়মিত তার কাছে অনেক ডেথ থ্রেটও আসে। বাট এত কিছু সহ্য করার পরেও তিনি থেমে থাকেন এবং একদিন বিকেলে তিনি যখন তার অফিসে বসেছিলেন তখন তার ফোনে একটি কল আসে। ফোনের বিপরীতে থাকা সেই ব্যক্তিটি তাকে বলেন যে আমাদের শহরে কয়েকজন আমেরিকান জেন্টলম্যানরা এসেছেন এবং তারা আপনার সাথে দেখা করতে চান। অ্যাকচুয়ালি এই আমেরিকানরা কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তারা প্রত্যেকেই ছিলেন এফবিআই ইনভেস্টিগেশন অফিসার। ততদিনে ফিফার দুর্নীতির খবর এফবিআই এর কাছেও পৌঁছে গেছিল এবং তারা ভালো মতনই জানতো যে কেলেঙ্কারির সব থেকে বেশি তথ্য একমাত্র জেনিংসের কাছেই আছে। তারা জেনিংসকে যখন ফিফার কারাপশনের বিষয়ে জিজ্ঞাসা করেন তখন জেনিংস তার 15 বছরের ইনভেস্টিগেশন পেপার তাদের হাতে তুলে। আর ঠিক তারপরেই 27 মে সেই দিনটা চলে আসে যেটার ডিটেলস আমি গল্পের শুরুতেই বলেছি। জিউরিকের এই হোটেল থেকে 7 জন অফিসিয়ালসকে অ্যারেস্ট করার পর এই অ্যারেস্ট করার খবরটা জেনিংস আগে থেকে জানতেনই না, বাট তিনি এটা জানতেন যে একদিন না একদিন এই ঘটনা অবশ্যই ঘটবে। ফিফার অফিসিয়ালসদের অ্যারেস্টের খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়তে থাকে আর তার মাত্র 2 ঘন্টার মধ্যেই সেপ ব্ল্যাটার প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা নিয়ে। ফিফার এই কেলেঙ্কারির খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে এবং সবার মনে একটাই প্রশ্ন জাগে যে এর পরে কি হবে। এন্ড এই ঘটনার ঠিক জিয়ানো ইনফ্যান্তিনো আগে ইউরোপের ফুটবল অ্যাসোসিয়েশন ইউএফার সাথে যুক্ত ছিলেন আর ফিফার প্রেসিডেন্ট হওয়ার পরেই তিনি বলেন যে এই পুরো কারাপশন সিস্টেমকে তিনি চেঞ্জ করবেন। এখন থেকে যাই হবে সব তার কন্ট্রোলের মধ্যেই হবে। এন্ড সত্যি বলতে প্রথম দিকে অনেক চেঞ্জেসও দেখা যাচ্ছে। যেমন আগের এক্সিকিউটিভ কমিটিকে ভেঙে একটা নতুন কাউন্সিল ক্রিয়েট করা হয়। দেন কাউন্সিলে একটা নতুন রুলও অ্যাড করা হয় যে এবার থেকে কেউ প্রেসিডেন্ট হলে সে সর্বোচ্চ 12 বছর অব্দি সেই পদে থাকতে পারে, যাতে ফিউচারে কেউ হাভালাঙ্গা সেপ ব্ল্যাটারের মতন কয়েক দশক ধরে ফিফাকে কন্ট্রোল না করতে পারে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে ফিফা হয়তো সত্যিই বদলে গেছে, বাট রিয়েলিটিটা ছিল পুরোটাই উল্টো। মাত্র 1 বছরের মধ্যেই ফিফার এথিক্স কমিটির 2 প্রধান ব্যক্তিকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যে এথিক্স কমিটির মেন কাজই ছিল যে ফিফার সমস্ত কারাপশনকে ফলো করবে, সেই কমিটির টপ অফিসিয়ালসদেরকে জিয়ানো ইনফ্যান্তিনো তাদের পদ থেকে সরিয়ে দেয়। এরকমই আরেকজন অফিসার মিগুয়েল মাদুরোকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রেসিডেন্টের পদে থাকা সেই 12 বছরের সময়টাকেও বাড়িয়ে দিয়ে 15 বছর করে দেওয়া হয়। দ্যাট মিনস জিয়ানো ইনফ্যান্তিনো 2031 সাল অব্দি প্রেসিডেন্টের পদেই থাকবে। যেই ভয়ের কারণে প্রেসিডেন্টের সিটিং টাইমকে কমানো হয়েছিল, আজকে সেই ভয়টাই ঘুরে ফিরে আবারও দেখা দিয়েছে। যেখানে ফিফার মাত্র 9খানা কমিটি ছিল সেটাকে ইনফ্যান্তিনো বাড়িয়ে 35টারও বেশি করে। আর এই কমিটির কি পজিশনে এমন এমন ব্যক্তিদের বসানো হয় যারা ইনফ্যান্তিনোর খুবই ক্লোজ।
আগে যেই কারাপশনকে সিক্রেট ওয়েতে করা হতো এখন সেটাকেই লিগ্যাল প্যাটার্নে করা হচ্ছে। স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্নটা আসবে যে ফিফাতে কি এখনো দুর্নীতি হয়? দ্যাট অ্যান্সার ক্যান গিভেন ভেরি ইজিলি, ইয়েস ইট ইজ। এর সবচেয়ে বড় এক্সাম্পল 2034 সালের ওয়ার্ল্ড কাপ হোস্টিং এ লক্ষ্য করা যায়। কাতারের মতন সৌদি আরবকেও কোনো রকমের বিডিং সিস্টেম ছাড়াই 2034 সালের অর্গানাইজার ডিক্লেয়ার করে দেওয়া হয়। Saudi Arabia. এখানে সব থেকে বড় প্রশ্নটা আসে যে কাতারের মতন সৌদি আরবও সেম ডেজার্ট কান্ট্রি, যেখানে তাপমাত্রা এত পরিমাণ বেশি থাকে যে ফুটবলের জন্য একদমই সুইটেবল। বাট তাও সৌদি আরবকেই হোস্টিং কান্ট্রির ঘোষণা করা হয়। অ্যান্ড আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস ফিফাকে কম্পেনসেশনে 1500 কোটি টাকা দিয়ে দেয়। যেখানে কোকাকোলার ভিসার মতন বড় কোম্পানি ডিরেক্টলি ক্লেম করে যে ফিফাকে নিজের ট্রাস্টেবল বানানো দরকার, সেখানে আমেরিকাটাকে ফিফার প্রেস্টিজ হ্যাম্পারের জন্য তাকে 1500 কোটি টাকা কম্পেনসেশন দিচ্ছে। সব থেকে বড় কথা এটাই যে আজকের দিনে শুধু ফিফা বলে নয়, এরকম আরো অনেক অর্গানাইজেশন ওয়ার্ল্ডে এক্সিস্ট করে যার পিছনে বিলিয়ন্স অফ ডলারের ডার্ক বিজনেস চলে। এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তাহলে এই ভিডিওটাও দেখতে পারো, যেখানে আইপিএল এর বিজনেস মডেলকে ফুল এক্সপ্লেন করা হয়েছে। And let me know in the comment section which country will lead the World Cup this time. Bye bye.